আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা খুব সহজেই দৈনন্দিন ব্যবহারের জন্য খুব ছোট ছোট বাক্য গঠন করতে পারি এবং সেগুলো করার জন্য আমাদের খুব বেশি যে কিছু জানতে হবে তেমন কিন্তু নয়। আমরা সবাই জানি বি ভার্ব অর্থাৎ এম ইজ আর। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর। বি ভার্ব কথাটাও যদি না জানি তাহলেও কোনো সমস্যা নেই। এম ইজ আর এই কথাটি আমাদের জানলেই হচ্ছে। আমরা একটু লেখার চেষ্টা করি এখানে এম ইজ আর। এই যে ভার্ব, এই ভার্ব দিয়ে আমরা খুব সহজেই ছোট ছোট বাক্য তৈরি করব আজকে। তবে এখন আমি বোর্ডে যেগুলো লিখেছি সেগুলো কিন্তু ইজ এর ব্যবহার, শুধুমাত্র ইজ। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতে পারি। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটি যদি নাও জানি তাহলেও কোনো সমস্যা নেই। আজকের আলোচনায় সেটি না হলেও কোনো সমস্যা হবে না। যেমন আমি এখানে হি ইজ অ্যাক্টিভ একটা কথা লিখেছি। হি ইজ অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কর্মঠ বা সক্রিয়। শি ইজ আ স্টুডেন্ট। জুই ইজ স্লিপিং। It is a snake. This is a pen. That is my bag. There is a book. আমরা 1 2 3 4 5 6 7 সাতটি সেন্টেন্স লিখেছি। এই সাতটি সেন্টেন্সে আমরা সাবজেক্ট আকারে কি কি ব্যবহার করেছি? 7 ধরনের ওয়ার্ড ব্যবহার করেছি। এই 7 ধরনের ওয়ার্ডই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। না বুঝলেও চলবে, জাস্ট মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করব আমি বলে দিচ্ছি। হি শি, এটি নেম। নেম মানে নাম, একটা সিঙ্গেল নাম। ইট, দিস, দ্যাট, দেয়ার। হি শি নেম ইট, দিস, দ্যাট, দেয়ার। এর বাইরে আর কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই। তাহলে কিভাবে মুখস্থ করব? যদি সেটি মুখস্থ করতে হয়, হি শি নেম ইট, দিস, দ্যাট, দেয়ার। এভাবে যদি আমরা 5 বার 7 বার 10 বার 20 বার বলতে পারি তাহলে এটি আমাদের আয়ত্তে চলে আসবে। দ্বিতীয় কথা হলো, যেমন আমি লিখেছি প্রত্যেকটার পরে ইজ। হি ইজ অ্যাক্টিভ। এই সেন্টেন্সটি আমি কিভাবে গঠন করলাম? হির পরে তো ইজ বসবে। আমরা আগেই বললাম যে এই সাবজেক্টগুলোর পরে অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে এম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে? শুধুমাত্র ইজ বসবে। ইজ বসালাম। এরপরে এটি কি ধরনের ওয়ার্ড? হি ইজ অ্যাক্টিভ। এখানে হি সম্পর্কে বলা হচ্ছে তার দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, এমন ধরনের যে কোনো ওয়ার্ড আমরা বসাতে পারি। হি ইজ লেজি বলতে পারতাম। এখানে আমরা একটি গুণের কথা বলেছি, আমরা দোষের কথা বলতে পারতাম, তাই না? আমরা এখানে তার আকার আকৃতির কথা বলতে পারতাম, হি ইজ ফ্যাট, এটি বলতে পারতাম, তাই না? ঠিক এভাবেই আমরা কিন্তু সেন্টেন্স বিল্ড আপ করতে পারি। তাহলে এখানে হি শি নেম ইট দিস দ্যাট দেয়ার, এরপরে আমরা ইজ বসাবো। তারপরে এই যে হি শি নেম ইট দিস দ্যাট দেয়ার সম্পর্কে আরো একটি তথ্য দিব আমরা, যেমন হি ইজ অ্যাক্টিভ অর্থাৎ সে সক্রিয়। আমরা এখানে এই হি এর পরিবর্তে আর অন্যান্য যত এখানে ওয়ার্ড আছে আমরা কিন্তু নাম বোঝাই যেগুলো সেগুলো আমরা বসাতে পারি। লাইক শি ইজ অ্যাক্টিভ বলতে পারি, জু ইজ অ্যাক্টিভ বলতে পারি, ইট ইজ অ্যাক্টিভ বলতে পারি, দিস ইজ অ্যাক্টিভ বলতে পারি, দ্যাট ইজ অ্যাক্টিভ বলতে পারি। দেয়ার, দেয়ারটা দিয়ে আর বলতে পারবো না, দেয়ারটা বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, এখন তাহলে আমরা কি করলাম? এখানে আমরা সাবজেক্ট অথবা নেম অথবা নামের বদলে যেটি বসে, এরপরে আমরা ইজ বসিয়েছি, এরপরে আমরা বসিয়েছি কি অ্যাডজেক্টিভ বলে এটাকে। এটি উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না। তাহলে এভাবে আমরা শত শত বাক্য কিন্তু গঠন করতে পারি। এর জন্য আমাদের কি লাগবে? এই অ্যাডজেক্টিভটা আমরা কি করব? আমরা 10টা অ্যাডজেক্টিভ আমরা জানি, আমরা 10টা অ্যাডজেক্টিভ একটা খাতায় লিখে নেব। লিখে নেওয়ার পরে আমি সেই 10টা অ্যাডজেক্টিভ হি ইজ এর পরে বলতে থাকবো। হি ইজ অ্যাক্টিভ, হি ইজ লেজি, হি ইজ হ্যান্ডসাম, ঠিক এ ধরনের যে ওয়ার্ডগুলো 10টা লিখে নিব আমি। এই যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, এমন ধরনের ওয়ার্ড, সেগুলো আমি বলার চেষ্টা করব। আচ্ছা, তারপরেরটি আমি কি করেছি?
এটি করেছি আমি শি ইজ আই স্টুডেন্ট। আমি ইজের পরের অংশটুকুই দেখাই। এরপরে আমরা বসিয়েছি আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আমাদের সকলের হয়তো ধারণা আছে, না থাকলেও সমস্যা নাই, আমি ইউজ করব। আমি যখন এটিকে অ্যালফাবেটিক্যালি পড়ব তখন এটির উচ্চারণ হচ্ছে এই, একবার ঠিক খুব জোর দিয়ে না, এই, এটির উচ্চারণ হবে এই। এবং যখন আমি আর্টিকেল আকারে পড়ব তখন এটির উচ্চারণ হবে আ। লাইক আমি কিভাবে বললাম এখানে, শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, ঠিক এরকম শিজা, তাহলে শি ইজ আ স্টুডেন্ট। আমি কি করলাম, আর্টিকেল বসালাম, আর্টিকেলের পরে আরেকটা নাউন। তাহলে আমাদের কিন্তু আরো একটি স্ট্রাকচার এখান থেকে তৈরি হয়ে গেল, সাবজেক্ট প্লাস ইজ প্লাস আর্টিকেল। আমরা ডিটারমিনার বললে বুঝবো না, প্লাস এখানে নাউন। এভাবে কিন্তু আমরা আরো একটা স্ট্রাকচার তৈরি করে ফেললাম। ঠিক এভাবেই আমরা আরো বলতে পারি। অর্থাৎ যদি আমি আর্টিকেল বসাই অথবা এই বা এন বসাই, তারপরে অবশ্যই একটি নাউন বসাতে হবে। তাহলে শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ সিঙ্গার, শি ইজ আ কুক, শি ইজ আ হাউসওয়াইফ। ঠিক এভাবে আমি এই যে আরো 10টি নাম, এভাবে আমি যেমন বললাম স্টুডেন্ট, সিঙ্গার, কুক, হাউসওয়াইফ, ম্যানেজার, ব্যাংকার, টিচার, ঠিক এই ধরনের যত যত ওয়ার্ড আছে আমি কম করে হলেও 10টা একটি খাতায় লিখে নিব এবং সেগুলো বলার চেষ্টা করব, তাহলেই আমার হয়ে যাবে। এবং আস্তে আস্তে করে শিখতে হবে। আমি একবারেই যে গাছের মাথায় উঠে যাব সেটা কিন্তু আসলেই কোনোভাবেই সম্ভব না। ওকে, এরপরে আরেকভাবে ব্যবহৃত হতে পারে, সেটি হচ্ছে জুই ইজ স্লিপিং। আমি দেখি ইজের পরের অংশটা কেমন। ইজের ভার্ব ছিল একটি, ভার্বের সাথে আমি আইএনজি অ্যাড করে দিয়েছি। অর্থাৎ এখানে কি হবে, সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস আইএনজি। এভাবেও আমরা সেন্টেন্স বিল্ড আপ করতে পারি। এটি টেন্সের ভেতরে চলে গেল, কিন্তু আমাদের অজান্তেই টেন্স শেখা হয়ে যাবে। শি ইজ, আমি এখানে কি লিখেছি, জুই ইজ স্লিপিং। এখন এই যে ভার্ব আমরা কি করব, ঠিক সেই ওয়েতে 10টা ভার্ব আমরা লিখে নিব। অর্থাৎ কাজ করে এমন শব্দ, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, সেই ধরনের 10টা শব্দ আমরা খাতায় লিখে নিব। লিখে নেওয়ার পরে ওগুলো আমি বিড়বিড় করে বলবো 10 বার, 20 বার, 30 বার, 50 বার, যতবার পারি। আমি যতবার বলবো আমার মুখের জড়তা কেটে যাবে, আমার সাউন্ডটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা কিভাবে শুরু করব, যেমন জু ইজ স্লিপিং, আমি স্লিপিং এর পরিবর্তে আমি কি করতে পারি, জু ইজ প্লেইং, জু ইজ রাইটিং, জু ইজ রিডিং, জু ইজ কুকিং, জু ইজ ইটিং, জু ইজ সুইমিং। ঠিক এভাবে আমি কিন্তু শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। যদি আমার স্টকে এই শত শত বা হাজার হাজার ভার্ব থাকে তাহলে কিন্তু আমি তৈরি করতে পারবো। ওকে, পরের সেন্টেন্সগুলোতে আর বলার কিছুই নাই। ইট ইজ আ স্নেক, ঠিক এই বাক্যের মতোই, একটু ডিফারেন্ট কালার ইউজ করি, এই বাক্যের মতোই সেইম আমি কি করেছি, এই ইজের পরে আমি আর্টিকেল বসিয়েছি, তারপরে একটা নাউন। ঠিক এরকম ইজের পরে আর্টিকেল, তারপরে একটা নাউন, তারপরে কি করেছি, এক্ষেত্রেও কিন্তু তাই করেছি। দিস ইজ আ পেন, আমি এই নামের পরিবর্তে অন্য কোনো নাম ব্যবহার করতে পারি। আমি দিস ইজ আ মার্কার বলতে পারি, দিস ইজ আ টি শার্ট বলতে পারি, দিস ইজ মাই গ্লাসেস, দিস ইজ স্পেকটেকল, এরকম বলতে পারি, গ্লাসেস বা স্পেকটেকল বলতে পারি, দিস ইজ হোয়াইট বোর্ড বলতে পারি। ঠিক এভাবে দিস ইজ আ ফ্যান অথবা দ্যাট ইজ ফ্যান, ঠিক এরকম বলতে পারি। কাছের জিনিসকে বোঝানোর জন্য দিস, কাছের জিনিস একটি, কাছের জিনিসকে বোঝানোর জন্য দিস, দূরের জিনিসকে বোঝানোর জন্য দ্যাট, দ্যাট ইজ আ ফ্যান, ঠিক এরকম বলতে পারি, দ্যাট ইজ আ ফ্যান, ঠিক ওরকম বলতে পারি। ঠিক এই ক্ষেত্রেও কিন্তু তাই ব্যবহার করেছি আমরা, দ্যাট ইজ মাই ব্যাগ, দ্যাট ইজ মাই ব্যাগ। এখন এটিকে কি বলে, এটি এই ক্ষেত্রে ডিসকাস করা উচিত হবে কিনা জানি না, তারপরে একটু বলি। এটি হচ্ছে পজেসিভ। এখন পজেসিভ একা একা ব্যবহৃত হইতে পারে না, পজেসিভ অ্যাডজেক্টিভ, এটি মূলত পজেসিভ অ্যাডজেক্টিভ একা একা ব্যবহৃত হতে পারে না, পজেসিভ প্রোনাউন পারে। পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, এরপরে অবশ্যই একটি নাউন লাগবে। এটি প্রয়োজন নাই আমরা মাই ব্যাগ, ইওর পেন, হিজ শার্ট,
হার ব্যাগ, ঠিক এই ধরনের কিন্তু আমরা বলতে পারি। ওকে, এবং এটি ক্ষেত্র বিশেষে ইজ হতে পারে, আবার আরও হতে পারে। যদি একটি জিনিস বোঝায় তাহলে ইজ হবে দেয়ারের পরে, আর যদি একাধিক জিনিস বোঝায় তাহলে দেয়ারের পরে আর হবে। দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ বুক। ঠিক এভাবেই আমরা দৈনন্দিন ব্যবহার্য সেন্টেন্সগুলো কিন্তু নিজেরাই তৈরি করতে পারি, এবং যখন মুখস্থ করার থেকেও যখন নিজেরা তৈরি করব, এবং আমরা বারবার বলবো কেন? প্র্যাকটিসের জন্য। যখন আমরা প্র্যাকটিস করতে পারবো তখন আমাদের ফ্লুয়েন্সি চলে আসবে। আমরা উইল বি এইবল টু স্পিক ফ্লুয়েন্টলি। আমরা ফ্লুয়েন্টলি স্পিক করার জন্য উপযুক্ত হব। আমরা অনেকেই জানি কিন্তু বলতে পারি না, আবার অনেকেই জানি কিন্তু লিখতে পারি না। অনেকে লিখতে পারে বাট বলতে পারে না। ঠিক এ ধরনের প্রবলেম অনেকের থাকে। এই প্রবলেমগুলোর একটি মাত্রই কারণ, সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। সুতরাং আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আজকের ডিসকাশন থেকে যদি কারো কোনো কিছু বোঝার বাকি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অথবা উপকৃত হচ্ছেন আপনি মনে হয়, বা নতুন কিছু শিখছেন এমনটি যদি মনে করেন, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি।